হ্যালো ভিউয়ার্স, নীলকুঠি প্ল্যাটফর্মে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আশা রাখি তোমরা সকলে খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজ আমরা যেটা পড়তে চলেছি সেটা হলো মৌর্য রাজবংশের ইতিহাস। প্রাচীন ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষ যখনই আমরা উল্টাই তখন আমাদের সবথেকে বড় মাইলস্টোন হিসাবে দাঁড়িয়ে থাকে মৌর্য রাজবংশ। তার কারণ কি? কারণ এই রাজবংশের মধ্যে রয়েছে ভারত তথা বিশ্বের মহান সম্রাট অশোকের ইতিহাস। এই রাজবংশের মধ্যে রয়েছে তক্ষশিলার বিখ্যাত ব্রাহ্মণ চাণক্য বা কৌটিল্য, যে চাণক্য বা কৌটিল্যকে আমরা বিভিন্ন ধরনের নীতিবাক্যের মধ্যে আমরা দেখতে পাই। সেটা বিভিন্ন ধরনের, সামাজিক বলো, রাজনৈতিক বলো, অর্থনৈতিক, অর্থাৎ চাণক্য থেকে আমরা বিভিন্ন ধরনের তার বাণী আমরা দেখতে পাই, যেটা আমাদের এখনও পর্যন্ত পথ চলতে সাহায্য করে। তো সেই সমস্ত কিছু মহান ব্যক্তিত্ব সম্পর্কে যদি আমাদের ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়, তাহলে আমাদেরকে এই মৌর্য রাজবংশের ইতিহাস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা নিতেই হবে। তো আজকে আমরা সেই মৌর্য রাজবংশের ইতিহাস সম্পর্কে পড়তে চলেছি। তো আশা রাখি ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং এখান থেকে যে কোনো ধরনের এমসিকিউ আসুক না কেন, আশা রাখি তোমরা তার সঠিক উত্তর করতে পারবে। তার কারণ কি? তার কারণ হলো যে তোমরা যদি এর সিকোয়েন্সটা ভালো করে বুঝতে পারো, অর্থাৎ কোন রাজবংশের পর কোন রাজবংশ আসছে বা কোন রাজার পর কোন রাজা আসছে, তাহলে তোমরা 90% উত্তর করতে পারবে। আর দু একটা বিক্ষিপ্ত যদি প্রশ্ন থেকে থাকে, সেটাও আমরা এই অধ্যায় আলোচনা করার সময় পরিষ্কারভাবে ক্লিয়ার করে নেব। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার সাথে থাকবে। আশা রাখি ভিডিওটা তোমাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে। তো দেখো বন্ধু, এর প্রথমে যেটা রয়েছে, এর আগের দিনে যখন আমরা মগধের উত্থান সম্পর্কে পড়ছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে মগধের যে রাজবংশগুলো ছিল তার মধ্যে প্রথম যে রাজবংশ ক্ষমতায় এসেছিল সেটা হলো হরজঙ্গ বংশ। এবং এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না, বিম্বিসার। তারপরে আমরা দেখেছিলাম শিশুনাগ বংশ এসেছিল এবং এতে ছিল নন্দবংশ এবং সবার শেষে এসেছিল মৌর্য বংশ। এর আগের ভিডিওতে আমরা নন্দবংশ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আমরা দেখেছিলাম যে নন্দবংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত করেছিল তক্ষশিলার বিখ্যাত ব্রাহ্মণের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য বা চাণক্য, এবং তিনি কি করেন? না, মৌর্য বংশ প্রতিষ্ঠা করে। তো সেই মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে আজ আমরা পড়তে চলেছি। তো দেখো, যখনই আমরা কোনো রাজবংশের ইতিহাস সম্পর্কে পড়তে যাব, তখনই আমাদের কিছু উপাদানের সাহায্য নিতেই হয়। তার কারণ কি? কারণ সবই তো অতীতের ঘটনা, তাই উপাদান ছাড়া আমরা কোনো কিছুই পড়ে উঠতে পারি না। তো দেখো, এখানেও আমরা যে উপাদানগুলো পাই তার মধ্যে প্রথমেই থাকে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদান বলতে কী বোঝায়? না, সাহিত্যিক উপাদান বলতে সেই ধরনের উপাদানগুলোকেই বোঝায় যেগুলো হচ্ছে লিখিত উপাদান, অর্থাৎ যেগুলোকে আমরা পুস্তক আকারে পেয়ে থাকি সেগুলোকে আমরা সাহিত্যিক উপাদান হিসাবে চিহ্নিত করি। এই সাহিত্যিক উপাদানকেও তোমরা দুটি ভাগে ভাগ করতে পারো, দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য। তো তার গভীরতায় যাওয়ার প্রয়োজন নেই, মোটামুটি তোমরা মনে রাখবে যে সাহিত্যিক উপাদানের মধ্যে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলোর নাম দেখো আমি এখানে উল্লেখ করে রেখেছি। যেমন ধরো, প্রথমে রয়েছে ইন্ডিকা, তারপরে রয়েছে মহাবংশ, অর্থশাস্ত্র, মুদ্রারাক্ষস এবং পরিশিষ্ট পার্বণ। তো এখান থেকে আমরা অল্প বিস্তর আলোচনা করে নেব, বিশেষ করে তাদের লেখক সম্পর্কে, যেন এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে যে এই গ্রন্থের লেখক কে বা এর বিষয়বস্তু কী বা এটা কী জাতীয় গ্রন্থ, তাহলে আমরা এর উত্তর যেন করে উঠতে পারি। দেখো, যেমন প্রথমে রয়েছে ইন্ডিকা। ইন্ডিকা হলো একটা বৈদেশিক সাহিত্য, অর্থাৎ এই গ্রন্থের লেখক কোনো ভারতীয় ব্যক্তিত্ব নন, ইনি হলেন একজন বিদেশি ব্যক্তিত্ব। তো এই গ্রন্থের লেখক কে ছিলেন? না, মেগাস্থিনিস। মেগাস্থিনিস কে ছিলেন? না, একজন গ্রিক দূত। তিনি একজন গ্রিস দেশ থেকে এসেছিলেন এবং তাকে প্রেরণ করেছিলেন সেলুকাস। সেলুকাস তার নিজ কন্যা হেলেনাকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বিবাহ দিয়েছিলেন এবং তার খবরাখবর নেবার জন্য বা আরও অন্যান্য কারণের জন্য তিনি মেগাস্থিনিসকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন। মেগাস্থিনিস কী করেছিলেন? না, ভারতে এসে অনেক দিন থাকার পর তিনি ভারতকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং তিনি ভারতবর্ষ সম্পর্কে যা কিছু দেখেছিলেন তা তিনি ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন। তো এখানে মজার বিষয় হলো কি, যে যেটা হচ্ছে প্রধান ইন্ডিকা বা যেটা হচ্ছে গিয়ে সার, মূল যে গ্রন্থ, সেটা কিন্তু বর্তমানকালে পাওয়া যায় না। কিন্তু তারপর যেমন স্ট্যাবো, জাস্টিন, আরও অন্যান্য ঐতিহাসিকেরা কী করেছেন? না, এই ইন্ডিকা থেকে অনেক জিনিসকে তারা উল্লেখ করেছেন। তো সেখান থেকে আমরা এই মৌর্য রাজবংশ সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা পেয়ে থাকি। তাহলে ইন্ডিকা সম্পর্কে আমরা জানলাম যে এই ইন্ডিকা গ্রন্থের লেখক ছিলেন মেগাস্থিনিস এবং তিনি ছিলেন একজন গ্রিক দূত, যিনি কার রাজত্বকালে এসেছিলেন? না, চন্দ্রগুপ্ত মৌর্য রাজত্বকালে এসেছিলেন। তো দেখো, তারপরে যেটা রয়েছে মহাবংশ। এই মহাবংশ এটা
হলো একটা বৌদ্ধ গ্রন্থ। তোমরা মনে রাখবে যে মহাবংশ, দীপবংশ, ললিত বিস্তার এগুলো সবই হলো বৌদ্ধ গ্রন্থ, অর্থাৎ গৌতম বুদ্ধ এবং তার ঘটনাকে কেন্দ্র করে লেখা। কিন্তু তাহলেও কি হবে না, এখান থেকে আমরা অনেক ঘটনাই জানতে পারি। তার কারণ কি না, মহান সম্রাট অশোক তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তাই বৌদ্ধ গ্রন্থে মহাবংশ, দ্বীপবংশ এবং জাতকে আমরা মৌর্য রাজবংশ সম্পর্কে অনেক কথাই জানতে পারি। তার মধ্যে সবথেকে বেশি যে গ্রন্থ থেকে আমরা জানতে পারি সেটা হলো মহাবংশ। এরপরে যে গ্রন্থ রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এবং এর লেখককেও অনেকবার পরীক্ষাতে চাওয়া হয়, যেটা হলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র এই গ্রন্থের লেখক ছিলেন তক্ষশিলার বিখ্যাত পণ্ডিত চাণক্য। তোমরা মনে রাখবে যে যার নাম চাণক্য তিনি হলেন কৌটিল্য, অর্থাৎ চাণক্য বা কৌটিল্য হলেন একই ব্যক্তি। যদি বলা হয় যে এর আসল নাম কি, তাহলে এর আসল নাম হলো বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত বা চাণক্য ছিল, বিষ্ণুগুপ্ত হলো এর আসল নাম। ইনি কি করেছিলেন, ইনি চাণক্য বা কৌটিল্য ছদ্মনাম নিয়েছিলেন। তো ইনি কোথাকার ব্রাহ্মণ ছিলেন, তক্ষশিলার ব্রাহ্মণ ছিলেন এবং তিনি এই অর্থশাস্ত্র গ্রন্থটা রচনা করেছিলেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন এবং এই অর্থশাস্ত্র ছিল একটি রাজনৈতিক বিষয়ক গ্রন্থ, অর্থাৎ এর বিষয়বস্তু ছিল রাজনীতি। অর্থাৎ রাজা কিভাবে শাসন পরিচালনা করবে, কতজন মন্ত্রী পরিষদ তাকে সাহায্য করবে এবং বিচার ব্যবস্থা কেমন হবে, প্রশাসনিক ব্যবস্থা কেমন হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করে এই অর্থশাস্ত্র। এরপরে যে গ্রন্থটা সম্পর্কে আমরা জানতে পারি সেটা হলো মুদ্রা রাক্ষস। এই মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা কে ছিলেন না, বিশাখ দত্ত। বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস থেকে আমরা সবথেকে বেশি যেটা জানতে পারি সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন লাভ, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে ধননন্দকে পরাজিত করে সেলুকাসের সাথে যুদ্ধ করে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে থাকে আমাদের এই মুদ্রা রাক্ষস। তো এটা তোমরা মনে রাখবে, এটা হলো বিশাখ দত্তের লেখা এবং এই গ্রন্থ থেকেও আমরা মৌর্য রাজবংশের অনেক কথাই জানতে পারি। এবং সবার শেষে যে গ্রন্থটা রয়েছে সেটা হলো পরিশিষ্ট পার্বণ। এই পরিশিষ্ট পার্বণ গ্রন্থের লেখক কে ছিলেন না, পরিশিষ্ট পার্বণ গ্রন্থের লেখক ছিলেন হেমচন্দ্র এবং ইনি একজন জৈন ছিলেন এবং এই গ্রন্থটাও ছিল একটি জৈন পুস্তক। এই হেমচন্দ্রের লেখা পরিশিষ্ট পার্বণ, এই পরিশিষ্ট পার্বণ থেকেও আমরা সমকালীন ভারতবর্ষ সম্পর্কে জানতে পারি মৌর্য রাজবংশের ইতিহাস। তাহলে তোমরা মোটামুটি এই গ্রন্থের লেখকগুলো সম্পর্কে আশা রাখি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। ইন্ডিকা গ্রন্থের লেখক ছিলেন মেগাস্থিনিস। মহাবংশ ছিল একটা বৌদ্ধ গ্রন্থ, এটা কোনো একজন ব্যক্তির দ্বারা লিখিত নয়, অনেক বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ পণ্ডিতের সমাবেশে এই মহাবংশটা লেখা হয়েছিল। অর্থশাস্ত্র যেটা ছিল দেশীয় সাহিত্য এবং এই গ্রন্থের লেখক ছিলেন তক্ষশিলার বিখ্যাত পণ্ডিত চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। মুদ্রা রাক্ষস যার লেখক ছিলেন বিশাখ দত্ত। পরিশিষ্ট পার্বণ গ্রন্থের লেখক ছিলেন হেমচন্দ্র। চলে যাব আমরা পরবর্তী অংশে। দেখো পরবর্তী অংশে কি রয়েছে না, কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে কি বোঝায় না, প্রত্নতাত্ত্বিক উপাদান হলো সেই ধরনের উপাদান যে উপাদানগুলো ঐতিহাসিকেরা মাটি খুঁড়ে পায়। অর্থাৎ সাহিত্যিক উপাদান আমাদেরকে কি করে, সাহিত্যিক উপাদান আমাদের কোনো একটা বিষয় সম্পর্কে একটা ধারণা দেয় যে এখানে এই জিনিসগুলো ছিল, তার প্রশাসন এমন ছিল, এ রাজা এমন ছিল, কিন্তু এখানে অনেক পক্ষপাতিত্ব থেকে যায়। অর্থাৎ কোনো রাজার যদি তোষামোদকারী কোনো লেখক হয় তাহলে সে রাজাকে ভালো দেখাবে এবং কোনো রাজাকে যদি ভালো না লাগে তাহলে লেখক তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে। কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো তার সত্যতা আমাদেরকে প্রমাণিত করে। তাই ইতিহাস যখনই আমরা পড়ব তখন প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমাদেরকে বিশেষভাবে সাহায্য করে। তো দেখে নাও এখানে কী কী প্রত্নতাত্ত্বিক উপাদান রয়েছে। একটা হলো প্রধান স্তম্ভলেখ, অপ্রধান স্তম্ভলেখ, জুনাগড় লিপি, ভবন, সাঁচি স্তূপ এবং চৈত্য। এটা চয় ওই তয়ে জফলা হবে, চৈত্য। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। তো দেখো প্রধান স্তম্ভলেখ, আসলে স্তম্ভলেখ বলতে কি বোঝায় না, স্তম্ভলেখ হলো সেই ধরনের লেখ। বর্তমানকালে আমরা কি দেখি, বর্তমানকালে আমরা দেখি যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যখন কোনো একটা প্রকল্প চালু করে, ধরো কোনো এক জায়গায় রাস্তা তৈরি হচ্ছে বা কোনো এক জায়গায় বাঁধ নির্মাণ হচ্ছে, তখন সরকার কি করে না একটা ফলক লাগিয়ে দেয় এবং সেই বাজেট সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ দিয়ে দেয় যে এই বাজেটটা কত দূর পর্যন্ত বিস্তৃত এবং এর লক্ষ্যমাত্রা কত, সেখানে কত পরিমাণ অর্থ নিয়োগ করা হয়েছে। তো সেই সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য তারা কিছু নির্দেশ দিয়ে দেয়, কিছু তথ্য দিয়ে দেয় যাতে জনগণের মধ্যে কোনো রকম সমস্যা না হয়। তো মহান সম্রাট অশোক কী করেছিলেন না, তিনি তার প্রশাসনিক ব্যবস্থা কেমন, জনগণদের জন্য তিনি কি কি করতে চান, বিশেষ করে তার ধর্ম, অর্থাৎ তিনি যখন কলিঙ্গ যুদ্ধের পর ধর্মনীতি গ্রহণ করেন তখন সে ধর্মনীতির উদ্দেশ্য কী বা তার আসল প্রকৃতি কী সেই সম্পর্কে ভালোভাবে জানানোর জন্য তিনি তার এলাকার বিভিন্ন প্রান্তে বেশ কিছু স্তম্ভ নির্মাণ করান।
সেগুলো তিনি কখনো কখনো বড় বড় গুহার গায়ে নির্মাণ করান, কখনো বা বড় বড় পাথর কেটে তৈরি করান। তো সেই ধরনের লেকগুলোকে বলা হয় স্তম্ভলেখ। এরকম প্রধান স্তম্ভলেখের সংখ্যা কতগুলো ছিল? না 14টা ছিল। অপ্রধান স্তম্ভলেখের সংখ্যা কতগুলো ছিল? না 12টা ছিল। তো এই ধরনের স্তম্ভলেখ থেকে আমরা অনেক কথাই জানতে পারি, যেগুলো অশোকের সত্যতা প্রমাণ করে। যেমন তার প্রিয়দর্শিনী নাম, সেটাও আমরা এই স্তম্ভলেখ থেকেই জানতে পারি। আর একটা যেটা হলো জুনাগড় লিপি। জুনাগড় লিপিটা কিন্তু মৌর্য রাজবংশের লিপি নয়, এটা হলো কার লিপি? না রুদ্রদামন। শক রাজা রুদ্রদামনের নাম আমরা জানি, সেই রুদ্রদামনের লেখা এই জুনাগড় লিপি থেকেও আমরা মৌর্য রাজবংশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। এরপরে রয়েছে ভবন। ভবন বলতে কী বোঝায়? ভবন বলতে বলা হয় বাড়ি বা ইমারত। যেমন ধরো এখনকার দিনের বাড়িগুলো দেখে আমরা বুঝতে পারি যে সেই এলাকার ইকোনমিক অবস্থা কেমন। ঠিক তেমনই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজপ্রাসাদ দেখে যেমন মেগাস্থিনিস বলেছিলেন যে এমন রাজপ্রাসাদ কোনো মানুষের তৈরি হতে পারে না যদি না কোনো দৈত্য বা দানবের সাহায্য না নেওয়া হয়। অর্থাৎ তখনকার দিনে ভারতীয় রাজারা যে কীরূপ পরিমাণে তারা ভবন নির্মাণে বা তাদের কলা কৌশল নির্মাণে পরিশ্রম করতো বা তাদের কালচার কতটা উন্নত ছিল সেই সম্পর্কে এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমাদের সাহায্য করে। এরপরে রয়েছে সাঁচি স্তূপ। এই স্তূপটা কে নির্মাণ করেছিলেন? না, এটা অশোক নির্মাণ করেছিলেন। অশোক নির্মাণ করেছিলেন সাঁচি স্তূপ। এটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? এটা দেখবে আমরা ভারত সরকারের বিভিন্ন ধরনের মুদ্রাতে দেখতে পাই সাঁচি স্তূপ। তোমরাও আশা রাখি অনেকে দেখেছো। তো এটা কোথায় অবস্থিত? বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত এই সাঁচি স্তূপ, যেটা অশোক নির্মাণ করেছিলেন। তো এখান থেকে আমরা অনেক কিছুই জানতে পারি। এছাড়া রয়েছে চৈত্র, তাছাড়া আরও অন্যান্য ধরনের বৌদ্ধ ধর্মের সাথে যেগুলো যুক্ত রয়েছে, তো সেসব সম্পর্কেও আমরা অনেক তথ্য জেনে থাকি। তো এরপরে দেখে নিই আমরা কি রয়েছে। দেখো এরপরে যেটা রয়েছে সেটা হলো মৌর্য রাজবংশের ইতিহাস। অর্থাৎ এতখানে আমাদের আসল ইতিহাস শুরু হচ্ছে। এখানে কি রয়েছে? না, মৌর্য রাজবংশের দেখো প্রতিষ্ঠার সময়কালটা মনে রাখবে 324 খ্রিস্টপূর্বাব্দ। অনেক বইতে তোমরা 322 পাবে, কিন্তু সঠিক যেটা সেটা হলো 3 to 4 অর্থাৎ 324 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য রাজবংশের সূত্রপাত হয় এবং সেটা চলেছিল কতদিন? না 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল। এবং এখানে কি রয়েছে? না চন্দ্রগুপ্ত মৌর্য হলো মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা। এখানে একটা কমা হবে। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা। আমরা প্রথমে দেখলাম যে তক্ষশিলার বিখ্যাত ব্রাহ্মণ চাণক্য বা কৌটিল্যের সহযোগিতায় চন্দ্রগুপ্ত মৌর্য এই রাজবংশের প্রতিষ্ঠা করেন। তো দেখো এখানে রয়েছে বংশ পরিচয়। আসলে বংশ পরিচয় নিয়ে এখানে একটু সমস্যা রয়েছে। ঐতিহাসিকরা তার বংশ পরিচয় নিয়ে বেশ কিছু মতবিরোধের মধ্যে পড়ে যান। তো আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নেব যেগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে। তো দেখো যৌন সাহিত্য, বৌদ্ধ এবং যৌন সাহিত্যে কী হয়? না একে ক্ষত্রিয় বংশজাত বলা হয়েছে। অর্থাৎ যারা সাধারণত সিংহাসনে বসে সে ক্ষত্রিয় বংশজাত বলা হয়েছে। কোন কোন গ্রন্থে? না বৌদ্ধ সাহিত্যে এবং যৌন সাহিত্যে। বৌদ্ধ এবং যৌন সাহিত্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্ষত্রিয় বংশজাত বলা হয়েছে। এবং যেগুলো ভারতীয় গ্রন্থ অর্থাৎ ব্রাহ্মণ সাহিত্য, বিশেষ করে পুরাণে চন্দ্রগুপ্ত মৌর্যকে কী বলা হয়েছে? না শূদ্র বংশজাত বলা হয়েছে। শুদ্ধ বংশজাত বলা হয়েছে ব্রাহ্মণ সাহিত্যে, বিশেষ করে পুরাণ সাহিত্যে। এবং যেগুলো গ্রিক সাহিত্য, যেমন ধরো জাস্টিনের লেখা, স্ট্যাবোর লেখা, তাকে বলা হয়েছে সাধারণ বংশজাত। অর্থাৎ কোনো একটা সাধারণ বংশ থেকে উঠে এসেছেন, তিনি কোনো ক্ষত্রিয় ছিলেন না। তো এই নিয়ে তাদের মধ্যে একটা বড় ধরনের সমস্যা আমরা দেখতে পাই। তো তোমরা মনে রাখবে যে বৌদ্ধ এবং যৌন সাহিত্যে তাকে ক্ষত্রিয় বলা হয়েছে এবং ভারতীয় লেখকেরা বিশেষ করে ব্রাহ্মণ এবং পুরাণ গ্রন্থে তাকে শুদ্ধ বংশজাত বলা হয়েছে এবং গ্রিক ঐতিহাসিকেরা তাকে সাধারণ বংশজাত বলেছেন। আর এই মৌর্য নামটা কোথা থেকে এসেছিল? না মুরা থেকে। চন্দ্রগুপ্ত মৌর্যের মায়ের নাম ছিল মুরা, সেই মুরা থেকেই নাকি এই রাজবংশের নাম হয় মৌর্য। এবং ক্ষত্রিয় বংশ এবং তারা ছিল মুরার বংশজাত, যে কারণে হলো এই বংশের নাম মৌর্য বংশ। তো দেখো তারপরে কি রয়েছে? না সিংহাসনে বসেই চন্দ্রগুপ্ত মৌর্য একটা খেতাব নেয়, সেটা হলো মহারাজাধিরাজ, অর্থাৎ রাজাদের রাজা। রাজাধিরাজ খেতাব তিনি গ্রহণ করেন এবং তাকে স্যান্টোকোটাস বা স্যান্টোকটাস বলা হয়। কোনো কোনো বইতে তোমরা অ্যান্টাকোটাসও পাবে। স্যান্টাকোটাস বা অ্যান্টাকোটাস বলা হয়। আসলে কি হয় না, যেগুলো গ্রিক সাহিত্য অর্থাৎ জাস্টিনের লেখা, স্ট্যাবোর লেখা, এরিয়ানের লেখা, এই সমস্ত গ্রন্থগুলোতে অনেক দিন ধরে একটা শব্দ ব্যবহার করা হচ্ছিল, সেটা হলো স্যান্টাকোটাস। এটা রস্যইটা হবে না, এটা একার হবে, স্যান্টাকোটাস বা অ্যান্টাকোটাস। কিন্তু যখন 1784 খ্রিস্টাব্দে যখন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ স্যার উইলিয়াম জোন্স যখন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন,
তখন তিনি কি করেন না, তখন তিনি উপযুক্ত প্রমাণ সহকারে তিনি প্রমাণ করে দেন যে স্যান্টাকোটাস বা অ্যান্টাকোটাস আর অন্য কেউ নন, তিনি হলেন মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে এটাও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের ইতিহাসে অ্যান্টাকোটাস নামে কে পরিচিত, তাহলে হবে চন্দ্রগুপ্ত মৌর্য। বা গ্রিক সাহিত্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে কী নামে অভিহিত করা হয়েছে, না অ্যান্টাকোটাস বলে অভিহিত করা হয়েছে। তো দেখো এখানে জাস্টিনের একটা রচনা, জাস্টিন কি বলেছেন না, জাস্টিন বলেছেন যে গ্রিক বীর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন এবং তিনি যখন প্রত্যাবর্তন করছিলেন, অর্থাৎ ভারত আক্রমণ করে তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন চন্দ্রগুপ্ত মৌর্য কী করেন না, চন্দ্রগুপ্ত মৌর্য তার কাছে সাহায্যের জন্য যান, অর্থাৎ জাস্টিনের কাছে সাহায্যের জন্য যান যেন তিনি ধর্মনঞ্জকে পরাজিত করতে পারে। তো সাহায্যের জন্য তিনি যখন যান, আলেকজান্ডার কী করেন, আলেকজান্ডার তখন তাকে ফিরিয়ে দেয় যে না, তিনি এরকম কাউকে চেনেন না, জানেন না, একজন সাধারণ ব্যক্তিকে তিনি কিভাবে সাহায্য করতে পারেন। তো এমনকি তিনি তাকে বন্দি করার আদেশ দেন, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যকে বন্দি করার আদেশ দিয়েছিলেন আলেকজান্ডার। তো তখন চন্দ্রগুপ্ত মৌর্য কী করেছিলেন না, সেখান থেকে লুকিয়ে পালিয়ে যান এবং বিন্ধ্য পর্বতে তিনি লুকিয়ে থাকেন এবং নিজের জীবন রক্ষা করেন। তো এই ধরনের গল্প আমরা কার কাছ থেকে জানতে পারি না, জাস্টিনের রচনা থেকে আমরা জানতে পারি। তোমরা মনে রাখবে যে জাস্টিন তিনি উল্লেখ করেছেন যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে আলেকজান্ডারের সাক্ষাৎ হয়েছিল, বা চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সাথে দেখা করেছিলেন। এই যে আলেকজান্ডারের সাথে সাক্ষাৎ বলে উল্লেখ রয়েছে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সেলুকাসের সাথে যুদ্ধ। সেলুকাস কে ছিলেন না, আলেকজান্ডার যখন ফিরে যান তখন তিনি কি করেন না, যে উত্তর পশ্চিম সীমান্ত এলাকাগুলো ছিল, সেই উত্তর পশ্চিম সীমান্ত এলাকাগুলোর দায়িত্ব দিয়ে যান তার সেনাপতি সেলুকাসের হাতে, যে আমি তো চলে যাচ্ছি, তাহলে তুমি কি করো না, এই জায়গাগুলোকে দেখভাল করো। তো সেলুকাস সেই এলাকাগুলো দেখভাল করতে থাকেন এবং সেখানকার লোকদিকে উপর সে কর আদায় করে। চন্দ্রগুপ্ত মৌর্য যখন ক্ষমতা এলো তখন সে কী করলো না, এই সেলুকাসের কাছ থেকে সে তার রাজ্যগুলোকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। তার জন্য কী হলো না, সেলুকাসের সাথে তার একটা যুদ্ধ হলো, যার সময়কাল হলো 305, অর্থাৎ 305 খ্রিস্টপূর্বাব্দে। 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের একটা বড় রকম যুদ্ধ হয় এবং আমরা দেখতে পাই এই যুদ্ধে সেলুকাস পরাজিত হয়, অর্থাৎ সেলুকাস হেরে যায়। তো সেলুকাস হেরে যাওয়ার পরে কি হয় না, সেলুকাস যখন হেরে যায় তখন তিনি তার সাথে একটা সন্ধি স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে, এবং সন্ধির শর্ত অনুযায়ী তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে 500 হাতি দান করেন, অর্থাৎ 500 যুদ্ধ হাতি তিনি দেন। এবং তিনি তারপর কান্দাহার, বেলুচিস্তান এবং মাগরান, অর্থাৎ উত্তর পশ্চিম অঞ্চলের যে 4টা ভালো ভালো জায়গা ছিল সেগুলো তিনি চন্দ্রগুপ্তর হাতে ছেড়ে দেন এবং নিজ কন্যা হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেন। অর্থাৎ হেলেনার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেন, 500 হাতি দেন, উত্তর পশ্চিম সীমান্তের কিছু অঞ্চল তিনি দিয়ে দেন এবং নিজের এলাকা থেকে তিনি কাকে পাঠিয়েছিলেন, মেগাস্তিনিসকে পাঠিয়েছিলেন, যে মেগাস্তিনিস ইন্ডিকা রচনা করে। তাহলে এই যুদ্ধটা কখন হয়েছিল, 305 খ্রিস্টপূর্বাব্দে। যুদ্ধে কে হেরেছিল না, সেলুকাস হেরেছিল। তো দেখে নেব আমরা পরবর্তী অংশে কী রয়েছে না, শাসন ব্যবস্থা। অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য তক্ষশিলার ব্রাহ্মণ, চাণক্য বা কৌটিল্যের সাহায্যে ক্ষমতা দখল করে নিল, সেলুকাসের সাথে যুদ্ধ হলো, সেলুকাসকে হারিয়ে দিল, ধননন্দকেও পরাজিত করে দিয়েছে। তো তিনি যখন ক্ষমতায় বসলেন তখন তিনি কী করলেন না, শাসন ব্যবস্থাটাকে ঝেড়ে সাজানোর চেষ্টা করলেন। আমরা কি জানি না, শাসন ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে সে রাজবংশ কখনোই দীর্ঘস্থায়ী হতে পারে না, কারণ অনেক রকম সমস্যা এসে যায়। তো চন্দ্রগুপ্ত মৌর্য মোটামুটিভাবে তিনি 4টা ভাগে ভাগ করলেন সাম্রাজ্যকে। একটা হলো উত্তরাপথ, তারপরে হলো অবন্তী, দক্ষিণাপথ এবং প্রাচ্য। এর রাজধানীগুলোও তোমরা মনে রাখবে যে উত্তরাপথের রাজধানী কী ছিল, তক্ষশিলা, যেখানে চাণক্যের বাড়ি ছিল। তা উত্তরাপথের রাজধানী ছিল তক্ষশিলা। অবন্তীর রাজধানী কী ছিল না, অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী। দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি এবং প্রাচ্যের রাজধানী ছিল পাটলিপুত্র, যেটা মগধের স্থায়ী রাজধানী। তাহলে তোমরা রাজধানীগুলোও মনে রাখবে যে উত্তরাপথের রাজধানী ছিল তক্ষশিলা, অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী, দক্ষিণাপথের রাজধানী ছিল সুবর্ণগিরি এবং প্রাচ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। তো এই শাসন ব্যবস্থাটাকে কে সাজিয়েছিলেন না, চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তীকালে যখন অশোক সিংহাসনে আসেন তখন এখানে আরেকটা প্রদেশ যুক্ত হয়, অর্থাৎ তখন প্রদেশ সংখ্যা 4 থেকে 5 হয়ে যায়। সেটা কোনটা না, কলিঙ্গ। আমরা জানি যে অশোক সিংহাসনে বসে কলিঙ্গ যুদ্ধ হয় এবং তিনি কলিঙ্গ দখল করেন এবং কলিঙ্গ সেটা হয়ে যায় তার 5ম প্রদেশ এবং যার রাজধানী ছিল তোষালি। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিল 4টা এবং অশোকের সময় হয় 5টা।
তো দেখো এরপরে কি রয়েছে ধর্ম, ধর্মটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ কি হয় না এদের পিতার ধর্ম পুত্র গ্রহণ করেনি, আবার পুত্রের ধর্ম তার পুত্রও গ্রহণ করেনি, যে কারণে এই ধর্মটা সম্পর্কেও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো দেখো কি বলেছে, চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্মটা গ্রহণ করেছিল সেটা হলো জৈন ধর্ম। জৈন ধর্ম গ্রহণ করেন এবং কার সান্নিধ্য লাভ করেছিল, অর্থাৎ সে সময় ধর্মগুরু কে ছিলেন না ভদ্রবাহু। ভদ্রবাহু কোন ধর্মের প্রতিনিধি ছিল মনে আছে? দিগম্বর ধর্ম, দিগম্বর, দিগম্বর ধর্মের প্রতিনিধি ছিল। আসলে জৈন ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো শ্বেতম্বর আর একটা হলো দিগম্বর। শ্বেতম্বর কারা না, শ্বেতম্বর হলো তারাই যারা শ্বেত বস্ত্র পরতো, যাদের নেতা ছিল স্থূলভদ্র। আর দিগম্বর কারা, যারা কোনো পোশাকই পরতো না, তাদেরকে বলা হতো দিগম্বর। এবং এই দিগম্বরদের নেতা কে ছিল? ভদ্রবাহু। তো এই ভদ্রবাহুর সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের একটা হৃদ্যিক সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি কি করেন না জৈন ধর্ম গ্রহণ করেন। শেষ বয়সে তিনি কি করেন, ভদ্রবাহুর সাহায্যে বা সহযোগিতায় তিনি শ্রবণ বেলগোলা যাত্রা করেন, যেটা বর্তমানে মহারাষ্ট্র। তোমরা যদি কখনো মহারাষ্ট্র যাও তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে সেখানে একটা চন্দ্রমুনির আশ্রম রয়েছে। গোমতীশ্বরের মন্দিরের কাছে সেখানে চন্দ্রমুনির একটা আশ্রম রয়েছে। এই চন্দ্রমুনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে তিনি কোথায় দেহত্যাগ করেন না শ্রাবণ বেলগোলাতে তিনি দেহত্যাগ করেন, যেটা হলো মহারাষ্ট্রে, এবং তিনি অনশনে দেহত্যাগ করেছিলেন। তাহলে তোমরা মনে রাখবে যে তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন না, তিনি ছিলেন জৈন ধর্মাবলম্বী। তো এরপরে ক্ষমতায় আসছে কি, এরপরে ক্ষমতায় আসছে বিন্দুসার। বিন্দুসার অর্থাৎ মৌর্য বংশের দ্বিতীয় শাসক। তো ইনি কবে সিংহাসনে বসেন না, ইনি সিংহাসনে বসেন 297 খ্রিস্টপূর্বাব্দে। 297 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে। বংশ পরিচয় সম্পর্কে আমাদের আর নতুন করে জানার প্রয়োজন নেই, কারণ আমরা এর আগে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানলাম। তো দেখো সে একটা খেতাব নিয়েছিল, সেটা হলো সিংহসেনা। সিংহাসনে বসে সে সিংহসেনা বলে একটা খেতাব নিয়েছিল, এবং তার যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো অমিত্রাঘাত। তিনি যে উপাধি নিয়েছিলেন সেটা হলো অমিত্রাঘাত। অমিত্রাঘাত শব্দের অর্থ কি না, শত্রু নিধনকারী। শত্রু নিধনকারী, অমিত্রাঘাত মানে হচ্ছে শত্রু নিধনকারী। তিনি এই ধরনের খেতাব নিয়েছিলেন। এবং এখানে মনে রাখবে যে বিন্দুসারের শাসনকালে যেগুলো জানা হয় সেটা হলো কি বেশ কিছু প্রতিনিধি বিন্দুসারের রাজত্বকালে ভারতে এসেছিল। যেমন কি না সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস, এটা আকাশ হবে না, অ্যান্টিওকাস, অ্যান্টিওকাস, অ্যান্টিওকাস। সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস, এটা দয়া আকার পাবে, কোনো কোনো বইয়ে দয়া আকার পাবে, তাতে কোনো অসুবিধা নেই। আসলে ইংরেজি থেকে বাংলায় করা হয় না, তার জন্য অনেক সময় দ এবং ড একই নিয়ে নেয়। কোনো কোনোভাবে দ দেয় কোনো বইতে, আবার কোনো বইতে ড দেয়। তো দেখো সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস তিনি কি করেন, তার প্রতিনিধি দামাসকাসকে পাঠান তা কী হিসাবে না প্রতিনিধি হিসাবে। এবং মিশরের রাজা দ্বিতীয় ফিলাডেলফাস তিনি ডায়োনেসিস বা ডায়োনিসাস, কোনো কোনো বইতে তোমরা শ্বাসও পাবে, ডায়োনিসিস বা ডায়োনিসাস, তাকে তিনি পাঠিয়েছিলেন কি প্রতিনিধি হিসাবে। এবং তোমরা মনে রাখবে যে মিশরের রাজা দ্বিতীয় ফিলাডেলফাসের কাছে চন্দ্রগুপ্ত মৌর্য কী করেছিলেন না, চন্দ্রগুপ্ত মৌর্য বেশ কিছু আবেদন করেছিলেন যে তিনি যেন তার দেশ থেকে কিছু মিষ্টি ডুমুর পাঠায়, কিছু যেন সুস্বাদু মদ পাঠায় এবং একজন দার্শনিক পাঠায়। তো মিশরের রাজা দ্বিতীয় ফিলাডেলফাস কী করেছিলেন না, তিনি মিষ্টি ডুমুরও পাঠিয়েছিলেন, উন্নত পানের মদও পাঠিয়েছিলেন, কিন্তু কোনো দার্শনিক পাঠাননি। তার কারণ তিনি বলেছিলেন যে তাদের ধর্মে নাকি দার্শনিক পাঠানোটা নিয়ম নেই। তো যাই হোক, তোমরা এখানে মনে রাখবে যে সিরিয়া থেকে তার প্রতিনিধি এসেছিল যার নাম ছিল দামাসকাস, এবং মিশরের থেকে যে প্রতিনিধি এসেছিলেন তার নাম হলো ডায়োনেসিস বা ডায়োনেসাস, এবং যিনি ছিলেন দ্বিতীয় ফিলাডেলফাসের প্রতিনিধি। এবং বিন্দুসার কোন ধর্মাবলম্বী ছিলেন না, তিনি আজবিক ধর্মাবলম্বী ছিলেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে তার পিতা ছিল জৈন ধর্মাবলম্বী এবং তার পুত্র সে আবার আজবিক ধর্মাবলম্বী। এবং তিনি কি করেছিলেন না, বারবার গুহা দান করেছিলেন। সেটা কোথায় অবস্থিত? গয়াতে অবস্থিত। এই গয়াতে বারবার গুহা তিনি আজবিকদের উদ্দেশ্যে দান করেন। এই আজবিক ধর্মের প্রতিষ্ঠাতা কেউ বলতে পারবে? আজবিক ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিল? আজবিক ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিল মক্খলপুত্র গোসাল, যিনি মহাবীরের সমসাময়িক ছিল। তো দেখো এরপরে যেটা আসছে সেটা হলো মৌর্য বংশের তৃতীয় শাসক সম্রাট অশোক, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট তৃতীয় শাসক। এখানে এটাও কিন্তু প্রশ্ন দেয় যে অশোক মৌর্য বংশের কততম শাসক ছিল? তো মনে রাখবে তৃতীয় শাসক ছিল, 3 নম্বর ছিল। এবং তার পিতার নাম কি ছিল না, পিতার নাম ছিল বিন্দুসার, নট বিম্বিসার। বিম্বিসার কে ছিলেন? বিম্বিসার ছিলেন হরজঙ্গ বংশের রাজা। আর
বিন্দুসার ছিলেন অশোকের, তোমরা মনে রাখার জন্য ফুটকি মনে রাখবে, ঠিক আছে। বিন্দু মানে কি ফুটকি, তাহলে অশোকের পিতা ছিল ফুটকি বা বিন্দু। তো দেখো সম্রাট অশোক কে ছিলেন না তৃতীয় শাসক ছিলেন এবং তিনি সিংহাসনে বসেছিলেন কবে, এখানে দেখো মিস্টেক রয়েছে, এটা ছিল বিম্বিসারের সিংহাসন আরোহণ কাল। তো তিনি সিংহাসনে বসেছিলেন 273 খ্রিস্টপূর্বাব্দে। 273 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক সিংহাসনে বসেন এবং আমরা দেখতে পাই যে সিংহাসনে বসার পরপরই কিন্তু তার রাজ্যাভিষেক হয় না, তার রাজ্যাভিষেক হতে 4 বছর সময় নেয়। অর্থাৎ সিংহাসনে বসার 4 বছর পর তার রাজ্যাভিষেক হয় এবং রাজ্যাভিষেকটা হয়েছিল কবে না 269 খ্রিস্টপূর্বাব্দে। তো এর কারণ নিয়েও ঐতিহাসিকদের মধ্যে একটা বড় রকমের পার্থক্য লক্ষ্য করি আমরা। বেশ কিছু ঐতিহাসিকদের মধ্যে এই নিয়ে একটা বিরোধ দেখা দেয়। কোনো ঐতিহাসিক তো তাকে চণ্ডাশোক বলে অভিহিত করেছেন অশোককে, বিশেষ করে বৌদ্ধ এবং জৈন সাহিত্যে। বৌদ্ধ এবং জৈন সাহিত্যে অশোককে চণ্ডাশোক বলা হয়। কেন বলা হয় না, তিনি নাকি সিংহাসনে আরোহণ করার আগে তার 100 জন ভাইকে হত্যা করেছিলেন এবং 100 জন ভাইকে হত্যা করার পর তিনি সিংহাসনে বসেছিলেন। তো সে কারণে তাকে চণ্ডাশোক বলা হয়। যদিও এর সত্যতা নিয়ে অনেক একটা সমস্যা দেখা দেয়। অনেক সময় কি হয় না, বৌদ্ধ এবং জৈন সাহিত্যে অশোককে মহান দেখানোর জন্য হয়তো এই ধরনের কোনো খেতাব তাকে লাগানো হয়ে থাকতে পারে। তো যাই হোক, সেটা বিতর্কের বিষয়, আমরা সেখানে যাচ্ছি না। তো দেখে নাও, অশোক যখন সিংহাসনে বসে তখন তিনি কোথাকার শাসক ছিলেন না অবন্তীর শাসক ছিলেন। অবন্তীর শাসক ছিলেন অশোক। আর বিন্দুসারের রাজত্বকালে অশোক কোথাকার প্রজাবিদ্রোহ দমন করেছিলেন না তক্ষশিলার প্রজাবিদ্রোহ দমন করেছিলেন। এটা তোমরা মনে রাখবে যে বিন্দুসার তার পুত্র অশোককে কোথায় বিদ্রোহ দমনের জন্য পাঠিয়েছিলেন না তক্ষশিলাতে বিদ্রোহ দমনের জন্য পাঠিয়েছিলেন। এবং অশোক যখন সিংহাসনে বসেন তখন তিনি কোথাকার শাসক ছিলেন না অবন্তীর শাসক ছিলেন। বারবার বংশ পরিচয়টা এসে গেছে, এটা বংশ পরিচয়টা আমাদের আর করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এই বংশের প্রতিষ্ঠাতাকেই দেখে নিয়েছি তিনি কোন বংশের ছিলেন। তো দেখে নাও এরপরে কি রয়েছে না, এরপরে তার যে খেতাবগুলো রয়েছে একটা হলো প্রিয়দর্শী। অশোককে অনেক বইতে আমরা প্রিয়দর্শী পাই বা দেবনাম প্রিয়দর্শী। এখানে অনেক জায়গায় মিস্টেক রয়েছে, তোমরা একটু সংশোধন করে নিও। এখানে কী হবে, দেবনাম প্রিয়দর্শী, দেবনাম প্রিয়দর্শী অর্থাৎ দেবতাদের প্রিয়। দেবনাম প্রিয়দর্শী শব্দের অর্থ কি, দেবতাদের প্রিয়। এগুলো হচ্ছে পালি ভাষা। গৌতম বুদ্ধের সময় কোন ভাষা চলতো, পালি ভাষা। ত্রিপিটক কোন ভাষায় লেখা, পালি ভাষায় লেখা, তাই না। তো দেখো আর কি বলেছে না, প্রিয়দর্শী বা দেবনাম প্রিয়দর্শী এবং তার মাতার নাম ছিল ধর্মা বা শুভদাঙ্গী। তো আর কি রয়েছে একটু দেখে নিই। তো দেখো শাসন ব্যবস্থা সম্পর্কে কি রয়েছে না, প্রথমেই তিনি কি করেন না, তিনি তার রাজ্যসীমা বাড়ানোর চেষ্টা করেন। স্বাভাবিক ঘটনা, যে কেউ সিংহাসনে বসার পর তার সবসময় লক্ষ্য থাকে যে তার সাম্রাজ্যটা যেন আরও বড় হয়, অর্থাৎ পূর্বের তুলনায় যেন আরও বড় হতে পারে। তো এখানে কি করেন না, তিনিও যুদ্ধের জন্য এগিয়ে যান। তো সিংহাসন লাভের পর 8 বছর পর, কোনো বইতে 9ও দেয়, 8 সচরাচর 8 বা অষ্টম বছর পর 261 খ্রিস্টপূর্বাব্দে তিনি কলিঙ্গ যুদ্ধ করেন। কলিঙ্গবাসীদের সাথে তিনি যুদ্ধে যান এবং এই যুদ্ধে একটা মর্মান্তিক যুদ্ধ হয়। এই যুদ্ধতে অশোক জয়ী হন, কিন্তু জয়ী হওয়ার পর একজন বিজয়ী সম্রাটের যেরকম আনন্দ থাকা উচিত অশোকের মনে কিন্তু সেই ধরনের কোনো আনন্দ ছিল না। তার মন বিষাদে ভরে যায়। এত রক্তক্ষয়, এত মানুষের প্রাণহানি তার মনের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এবং তিনি তখনই প্রতিজ্ঞা করেন যে তিনি আর যুদ্ধ করবেন না। অর্থাৎ যে ভেরি ঘোষ, সেই ভেরি ঘোষকে তিনি ধম্ম ঘোষে পরিণত করেন। ভেরি ঘোষ কি না, যুদ্ধের সময়তে আমরা দেখি কি যে একটা সিগন্যাল দেওয়া হয় বা একটা আওয়াজ দেওয়া হয় যে যুদ্ধ শুরু হচ্ছে বলে। তো সেই যে ভেরি ঘোষ, সেই ভেরি ঘোষকে তিনি ধম্ম ঘোষে পরিণত করেন এবং যুদ্ধ না করার অঙ্গীকার করেন। এবং আমরা দেখতে পাই অশোক যতদিন জীবিত ছিলেন তিনি পুরোপুরিভাবে তার যুদ্ধ করা বা পানি হত্যা করা বন্ধ করে দেন। এমনকি রন্ধনশালাতে তিনি পানি হত্যা করার নির্দেশ বন্ধ করে দেন। মাত্র 2টি মোরগ হত্যা করার আদেশ দেন, ঠিক আছে। আর অন্যান্য যে রন্ধনশালাতে মানে অগুন্তি পানি হত্যা করা হতো, তো তিনি সেই পানি হত্যা করার নির্দেশ করে দেন এবং তিনি মাত্র 2টি বন্য কুকুট বা মোরগ হত্যা করার নির্দেশ দেন। তো সেটা কোন যুদ্ধের পর হয় না, কলিঙ্গ যুদ্ধের পর হয়। এরপরে তিনি কি করেন না, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। সেই সময় তার গুরু কে ছিল না, উপগুপ্ত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, যে অশোক কার কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং এ কারণে ভিনসেন্ট স্মিথ কি বলেছিলেন না, মানব জাতির প্রথম ধর্মগুরু। এটাও খুব গুরুত্বপূর্ণ। মানব জাতির
জাতির প্রথম ধর্মগুরু কাকে বলা হয়? ভিনসেন্ট স্মিথকে বলা হয়। তিনি কার কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। সিংহাসন লাভের কত বছর পর? 8 বছর পর। সিংহাসন লাভ কবে হয়? 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসন লাভ হয়। তো দেখো মাস্কি শিলালেখে এই ধর্ম শব্দটা আমরা পাই। অশোকের যে ধর্ম, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ধর্ম, কিন্তু তার বইতে আমরা ধম্ম পাই, অর্থাৎ তার যে পালি ভাষা, সেই পালি ভাষাতে আমরা এখানে ধম্ম শব্দটা পাই। তো দেখো তার যে লিপি, সেই লিপিগুলো কী ছিল? ব্রাহ্মী খরষ্টি লিপি ছিল। অর্থাৎ ব্রাহ্মী এবং খরষ্টি লিপিতে সে কী করতো? তার নির্দেশগুলো প্রচার করতো। যখন আমরা প্রস্তর লেখ পড়লাম, সেখানে আমরা দেখলাম কি, যে অশোক তার কার্যকলাপ কেমন সেটা জানানোর জন্য সীমান্তের বিভিন্ন অঞ্চলে সে স্তম্ভলেখ পাঠিয়েছিল। সে স্তম্ভলেখগুলো ব্রাহ্মী ভাষাতে এবং খরষ্টি ভাষাতে লেখা হতো, কোনো কোনো জায়গাতে আবার আরামাইক ভাষাতেও লেখা হতো। আসলে উত্তর পশ্চিম সীমান্তে তখনকার মধ্য সাম্রাজ্যটা একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল। এখন পুরো চীন, আফগানিস্তান থেকে শুরু করে ব্রহ্মদেশ, মায়ানমার, সমস্ত কিছু, মানে একবারই ওখান থেকে তুমি বলতে পারো আফগানিস্তান থেকে একেবারে আমাদের বাংলা পর্যন্ত, এবং এই দিক থেকে কাশ্মীর থেকে একেবারে কর্ণাটক পর্যন্ত, অর্থাৎ একটা বিস্তীর্ণ সীমানা ছিল তখন মৌর্য সাম্রাজ্য। তো দেখো তার যে রাজবংশগুলো ছিল, তার যে বংশধরের মধ্যে ছিল কুণাল, তারপরে জলন্ধর, আরও অনেক নাম আমরা পাই। তো এখানে মনে রাখবে যে শেষ মৌর্য শাসক যিনি ছিলেন সেটা হলো বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য রাজবংশের শেষ শাসক, এবং একে হত্যা করেছিলেন কে? না শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গ কী করেন? না বৃহদ্রথকে হত্যা করেন এবং শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে। তো আজকে আমরা কেবলমাত্র মৌর্য রাজবংশের ইতিহাস সম্পর্কে পড়লাম, অর্থাৎ রাজাদের সম্পর্কে পড়লাম, এর স্থাপত্যকলা, এদের প্রশাসনিক ব্যবস্থা, এদের যে কার্যকলাপগুলো রয়েছে, অর্থাৎ তারা কি, মানে কোন ধরনের কাজের সাথে যুক্ত ছিল, তারা কি কি স্থাপত্য ভাস্কর্য করেছিল, তাদের আরও অন্যান্য রাজুক কারা, তারপরে ধর্ম মহাপাত্র কারা। তো এই সম্পর্কে কিন্তু আমরা এখনও পর্যন্ত পড়িনি। তার জন্য তোমাদেরকে দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। তো তোমরা পরবর্তী ভিডিওটাতে আশা রাখি তোমরা স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে আমি সবিস্তারে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।